হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 2014 টেট ওএমআর মামলার উপরে বিচারপতি রাজাশেখর মান্থার যে সমস্ত কোশ্চেনগুলি করেছিলেন, তো প্রাইমারি বোর্ডের তার যে উত্তরগুলো 3 সপ্তাহের মধ্যে জমা দেওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে, সেটা কিন্তু তারা দেননি। 2024 এর জুন মাসে অর্থাৎ 24শে জুন এই মামলাটি নতুন করে আবার শুনানির ডেট দিয়েছিলেন। তো সেখানে কি বলেছিলেন এবং সেদিন কি হতে পারে কলকাতা হাইকোর্টে, এরপরে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা প্রাথমিক যে রিক্রুটমেন্ট বোর্ড, তাদের কি ভূমিকা বর্তমানে, তারা কি করছেন, তো সমস্ত কিছু আপনারা ভিডিওতে জানতে পারবেন। তো তার জন্য একটা কথা বলবো বন্ধুরা, ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখুন এবং ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো প্রথমত যে মামলাটি রিসেন্ট যেটি হচ্ছিল, যে 30 এপ্রিল ফার্স্ট মামলাটি লিস্টেড হয়, সেখানে রাজাসাগর মান্তার মহাশয় জাজমেন্ট দেন। তারপরে হঠাৎ আবার 3 মে নতুন করে লিস্টেড হয়, সেখানেও এই জাজমেন্ট দেন তিনি। এবং তার পরবর্তীতে সেখানে বিচারপতি মান্থার মহাশয় এমন কিছু প্রশ্ন করেছিলেন যেখানে আর কি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে কিন্তু হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কেন বলছি? তো তিনি 14 সেপ্টেম্বর 2016-তে 2014 টেটের যে রেজাল্ট বেরিয়েছিল, এবং সেখানে সেই রেজাল্টের উপরে বা রিক্রুটমেন্ট হচ্ছিল তার উপরে বেস করে বেশ কিছু কোশ্চেন, প্রায় 29টা মতো কোশ্চেন কিন্তু কিছু বিষয়ের উপরে প্রাথমিক শিক্ষা পরিষদের ঘাড়ে চাপিয়ে দেয় এবং তাদেরকে 3 সপ্তাহ ডেডলাইন দিয়ে দেয়, যে ডেডলাইনের মধ্যে তাদেরকে কিন্তু এই কোশ্চেনের উত্তর যথোপযুক্ত প্রমাণসহ এবং ডকুমেন্ট সহ সেটা জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। তো সেই কোশ্চেনগুলো কী ছিল? তো 2014 টেটে নিয়োগে প্রাইমারি যে রিক্রুটমেন্ট বোর্ড, তাদের ভূমিকা কী ছিল, তো এর সাথে অনেক সাব কোশ্চেন দিয়ে বেশ কিছু কোশ্চেন তারা করেন। তার পরবর্তীতে যে এস বাসু কোম্পানি এবং মানে যারা যে কোম্পানিটা দিয়েছিল এস বাসু কোম্পানি, তো তাদের ভূমিকা কী ছিল, তারা ওএমআর নিয়ে কীভাবে কী করেছে, তো তার উপরে বেশ কিছু সাব কোশ্চেন দিয়ে সেটা চাপানো হয়। তারপরে অরিজিনাল ওএমআর শিটের উপরে সেটা কেন ডেস্ট্রয় করা হলো, কীভাবে ডেস্ট্রয় করা হলো, মানে বেশ কিছু কোশ্চেন তার উপরেও করা হয়। এরপরে লাস্ট কোশ্চেন তাদের যে প্যারা ছিল, সেখানে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা এর মধ্যে কিভাবে যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেট বাছাই করেছেন, তো তার কিন্তু প্রমাণসহ এবং যুক্তি দিয়ে, যেটা আর কি আদালতে চলে, যার উপরে ভিত্তি করে কোনো কোশ্চেন না করতে পারে পিটিশনারদের তরফ থেকে, তো সেরকমভাবে কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু প্রাইমারি বোর্ড ফেসে যাবে। এবং সাথে ফেসে যাবে যে সমস্ত চাকরি করছেন এবং টেট পাস করে আছেন তারা। তো এই কোশ্চেন করার পরে বোর্ডকে কিন্তু 3 সপ্তাহ ডেডলাইন দিয়ে দিয়েছিল যে কলকাতা হাইকোর্ট। তো সেই 3 সপ্তাহ ডেডলাইন ছিল 24 তারিখ, যে 3 মে যেহেতু লাস্ট হিয়ারিং ছিল, এবং তারপর থেকে 21 দিন 24শে মে হয়েছিল। কিন্তু সেই দিন কিন্তু কলকাতা হাইকোর্টে যে কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু প্রাইমারি বোর্ড জমা দেননি, তো তারা জমা দিতে পারেননি। তো এখন তাদের তাদের তার ফলে যে যে সমস্ত ইন সার্ভিস টিচার আছেন এবং টেট পাসকারী আছেন, তাদের কিন্তু ভবিষ্যৎ নিয়ে টান বাড়াবাড়ি পড়ছে। কেননা যদি আর কি প্রাথমিক শিক্ষা পর্ষদ সেইভাবে তাদের কোনো ডকুমেন্ট জমা করতে না পারে, তাহলে কিন্তু যে ইন সার্ভিস টিচার এবং অন্যান্য যারা আছেন প্রায় 60,000, তাদের কিন্তু চাকরি এবং সার্টিফিকেট নিয়ে টান বাড়াবাড়ি পড়বে। যদি টেটটাই বাতিল হয়ে যায় তাহলে কিন্তু চাকরিটা আর থাকবে না, এটা আমরা সকলেই জানি। তো তাই কি হবে এখন, এটার মধ্যে কিন্তু দুশ্চিন্তা সবাই ভুগছেন। তো লাস্ট পরবর্তী যে হেয়ারিং আছে, তো সেটা আছে দেখো 24শে জুন 2024, যেটা প্রথমেই বললাম। তো ওই দিন দেখার বিষয় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার আগে কিভাবে কি জমা দেয় এবং তাদের কোশ্চেনের রিপোর্ট এবং যে এফিডেভিট করে যেটা জমা দিতে বলা হয়েছে সেগুলো কীভাবে দেন এবং কি দেন, তার উপর ভিত্তি করে কিন্তু জজ সাহেব তাদের বিচারপতি তার কিন্তু সিদ্ধান্ত নেবেন, এবং সেই দিনই কিন্তু জানা যাবে যে এই ইন সার্ভিস টিচার এবং টেট পাসকারীদের ভবিষ্যৎ কী হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন, যতটা যথা সম্ভব সাহায্য করার চেষ্টা করব।